তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 7 সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 20 পেপার অর্থাৎ হিউম্যান রাইটস, এই পেপার থেকে গুরুত্বপূর্ণ 20 নম্বরের একটি প্রশ্ন এবং 5 ও 10 নম্বরের দুটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন, মানব সভ্যতার ইতিহাসে মানবাধিকারের বিবর্তন ও মানবাধিকার আন্দোলনের ইতিহাস সম্পর্কে আলোচনা করো। কিভাবে প্রশ্নের উত্তর গুছিয়ে লিখবে সেটা বুঝে নাও। প্রথমে ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা। যে অধিকারগুলি মানুষের জন্মগত এবং ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য তাকেই মানবাধিকার বলা হয়। মানবাধিকার কোনো একটি নির্দিষ্ট দিনে বা যুগে হঠাৎ করে সৃষ্টি হয়নি। মানব সভ্যতার সূচনা থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত দীর্ঘ সংগ্রাম ও আন্দোলনের মধ্যে দিয়ে এই অধিকারগুলি স্বীকৃতি লাভ করেছে। মানুষের মর্যাদা রক্ষা এবং একটি বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে যুগে যুগে মানবাধিকারের ধারণাটি প্রসারিত ও বিকশিত হয়েছে। তাহলে ভূমিকা কিভাবে লিখতে হবে আশা করি তোমরা বুঝে গেছো। দেখো, এবারে মানবাধিকারের বিবর্তন ও আন্দোলনের ইতিহাস একটা মূল পয়েন্ট থাকবে, তার মধ্যে সম্পূর্ণ কয়েকটি প্যারাগ্রাফ আকারে আলোচনা থাকবে। এখানে পয়েন্ট করলে হবে না, যে প্রশ্নের উত্তরে পয়েন্ট করার দরকার সেখানে পয়েন্ট করতে হবে, যেখানে পয়েন্ট করার দরকার নেই মোটেও সেখানে পয়েন্ট করা কিন্তু চলবে না, তাহলে নম্বর কমবে। ঠিক আছে, দেখো এই পোর্শনটা বোঝো। মানব সভ্যতার ইতিহাসে মানবাধিকারের ধারণাটি মূলত প্রাকৃতিক অধিকার এর ধারণা থেকে উৎপত্তি লাভ করেছে। প্রাচীনকালে গ্রিস ও রোমের স্টোয়িক দর্শন এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও ইসলাম ধর্মের মানুষের প্রতি সমবেদনা, ন্যায় বিচার ও সাম্যের কথা বলা হয়েছে। তবে রাজনৈতিক ও আইনগত দিক থেকে মানবাধিকারের প্রথম উল্লেখযোগ্য দলিল হল 1215 সালে ইংল্যান্ডে স্বাক্ষরিত ম্যাগনা কার্টা। এর মাধ্যমে রাজতন্ত্রের স্বেচ্ছাচারিতা কমিয়ে নাগরিকদের কিছু মৌলিক অধিকার দেওয়া হয় এবং প্রতিষ্ঠিত হয় যে রাজাও আইনের ঊর্ধ্বে নয়। পরবর্তীতে 1628 সালে পিটিশন অফ রাইট এবং 1689 সালে বিল অফ রাইট এই অধিকারের ধারাকে আরও সুদৃঢ় করে তোলে। সপ্তদশ অষ্টাদশ শতাব্দীতে ইউরোপের নবজাগরণ ও জ্ঞানদীপ্তি অর্থাৎ এনলাইটমেন্টের যুগে মানবাধিকারের ধারণা এক নতুন দার্শনিক রূপ পায়। রাষ্ট্রবিজ্ঞানী জন লক মানুষের জীবনের 3টি প্রাকৃতিক অধিকারের কথা বলে: জীবন, স্বাধীনতা ও সম্পত্তির অধিকার। তিনি স্পষ্ট করেন যে রাষ্ট্র সৃষ্টি হয়েছে মানুষের অধিকার রক্ষা করার জন্য, হরণ করার জন্য নয়। রুসো, ভলতেয়ার, থমাস পেইন ও মন্তেস্কুর মতো চিন্তাবিদরা ব্যক্তি স্বাধীনতা ও সাম্যের পক্ষে জোরালো মতবাদ প্রচার করেন। এর বাস্তব ফলশ্রুতি হল 1776 সালে আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্র, যেখানে বলা হয় সব মানুষ জন্মগতভাবে সমান। এবং এরপর 1789 সালে ফরাসি বিপ্লবের ঐতিহাসিক মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণাপত্র মানবাধিকারকে একটি আধুনিক আইনি ভিত্তি প্রদান করে। ফরাসি বিপ্লবের মূল মন্ত্র সাম্য, মৈত্র, স্বাধীনতা সমগ্র বিশ্বে মানবাধিকার আন্দোলনের চিরস্থায়ী অনুপ্রেরণা হয়ে ওঠে। রাষ্ট্রবিজ্ঞানী কারেল ভাসাক মানবাধিকারের এই বিবর্তনকে 3টি প্রজন্মে ভাগ করেছেন। প্রথম প্রজন্মে অধিকার মূলত ফরাসি ও মার্কিন বিপ্লবের হাত ধরে নাগরিক ও রাজনৈতিক অধিকার প্রাধান্য পায়, যেমন বাক স্বাধীনতা। দ্বিতীয় প্রজন্মে 19 শতাব্দীর শ্রমিক ও সমাজতান্ত্রিক আন্দোলনের প্রভাবে অর্থনৈতিক ও সামাজিক অধিকার গুরুত্ব পায়, সেখানে হচ্ছে ন্যায্য মজুরি ও শিক্ষার অধিকার যেমন আছে। তারপর বিংশ শতাব্দীর প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা, ফ্যাসিবাদের উত্থান এবং মানবাধিকারের চরম লঙ্ঘন বিশ্ববাসীকে নতুন করে ভাবায়। আন্তর্জাতিক স্তরে মানবাধিকার রক্ষার তাগিদ থেকে 1945 সালে সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ গঠিত হয়। মানবাধিকারের ইতিহাসে সবচেয়ে বড় মাইলফলক হল 1948 সালে 10ই ডিসেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ সভায় গৃহীত মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র। আর এই ঘোষণাপত্র মানবাধিকারকে আন্তর্জাতিক আইনের রূপ দেয়। আর বাকি পোর্শন আলোচনা করব এবং আরও তো দুটো প্রশ্নের উত্তর নিয়েও আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে,
তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে, তোমরা চাইলে পেড ব্যাচে অ্যাডমিশান নিতে পারো। বহু ছাত্রছাত্রী অলরেডি অ্যাডমিশান নিয়ে নিয়েছে, তোমরা এখনও যদি কেউ অ্যাডমিশান নিতে ইচ্ছুক থাকো অ্যাডমিশান নিতে পারো। ঠিক আছে, চলো দেখো, আমাদের 3 দিন সপ্তাহে ক্লাস থাকে, ঠিক আছে, আবার একদিন লাইভ ক্লাসও থাকে। পরবর্তীকালে বিশ্বজুড়ে মানবাধিকার আন্দোলন আরও ব্যাপকতা লাভ করে, যা ভাসাকের মতে তৃতীয় প্রজন্মের অধিকার। আমেরিকার মার্টিন লুথার কিং জুনিয়রের নেতৃত্বে নাগরিক অধিকার আন্দোলন, দক্ষিণ আফ্রিকায় নেলসন ম্যান্ডেলার বর্ণবৈষম্য বিরোধী আন্দোলন এবং বিশ্বজুড়ে নারী অধিকার রক্ষায় ফেমিনিস্ট আন্দোলন মানবাধিকারের পরিধিকে বিস্তৃত করেছে। বর্তমান সুস্থ পরিবেশে অধিকার, আদিবাসীদের অধিকার এবং তথ্য জানার অধিকারও মানবাধিকার আন্দোলনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। এবার উপসংহারটা তোমরা নিজেরা দেখে নাও, এটা আর পড়ে বলছি না। আর এরপরে আরও 2টো প্রশ্নের উত্তর আছে, দেখে নাও। সেখানে দেখো, প্রথম 5 বা 10 নম্বরের যে প্রশ্নটা আছে, 3 প্রজন্মের মানবাধিকার বলতে কী বোঝো? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। 3 প্রজন্মের মানবাধিকার বলতে কী বোঝো সেটা এবারে বোঝো তোমরা। ফরাসি আইনজ্ঞ কারেল ভাসাক ফরাসি বিপ্লবের মূল মন্ত্র সাম্য, মৈত্রী ও স্বাধীনতার শব্দ 3টির ওপর ভিত্তি করে মানবাধিকারকে 3টি প্রজন্মে ভাগ করেছে। প্রথম প্রজন্মের মানবাধিকার মূলত নাগরিক ও রাজনৈতিক অধিকারকে বোঝায়। সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীতে ইউরোপে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ ও উদারনীতিবাদের বিকাশের ফলে এই অধিকারগুলির জন্ম হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো জীবনের অধিকার, বাক স্বাধীনতা, আইনের চোখে সমতা এবং ভোটদানের অধিকার। এই অধিকারগুলি রাষ্ট্রকে ব্যক্তির স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ করা থেকে বিরত করে। দ্বিতীয় প্রজন্মের মানবাধিকার হলো অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার। ঊনবিংশ শতাব্দীতে শিল্প বিপ্লব এবং সমাজতান্ত্রিক আন্দোলনের প্রেক্ষাপটে এই অধিকারগুলি ব্যাপক স্বীকৃতি লাভ করে। এর মূল লক্ষ্য হলো সমাজে সাম্য প্রতিষ্ঠা করা, কাজের অধিকার, উপযুক্ত মজুরি, স্বাস্থ্য ও শিক্ষার অধিকার এবং এই প্রজন্মের অন্তর্ভুক্ত। আর তৃতীয় প্রজন্মের মানবাধিকার বলতে মূলত সংহতি বা গোষ্ঠীর অধিকারকে বোঝায়। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে পরিবেশগত সংকট, তৃতীয় বিশ্বের দেশগুলির অনুন্নয়ন এবং বিশ্বশান্তি বিঘ্নিত হওয়ার প্রেক্ষাপটে এই অধিকারগুলির উদ্ভব ঘটে। এই প্রজন্মের অধিকারগুলির মধ্যে রয়েছে আত্মনিয়ন্ত্রণের অধিকার, সুস্থ পরিবেশের অধিকার, শান্তি ও উন্নয়নের অধিকার। এই অধিকারগুলি কেবল একক ব্যক্তির নয়, বরং সমগ্র মানব সমাজের কল্যাণের সঙ্গে গভীরভাবে যুক্ত। এইভাবে মানবাধিকার সময়ের সাথে সাথে ব্যক্তি জীবন থেকে সমাজ ও বিশ্বজনীন স্তরে প্রসারিত হয়েছে। তারপরের প্রশ্ন কি আছে? সর্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্রের ওপর টিকা। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, কীভাবে উত্তর লিখবে দেখো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা এবং চরম মানবাধিকার লঙ্ঘনের পর বিশ্বজুড়ে শান্তি ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্রসংঘ একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করে। 1948 সালে 10ই ডিসেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ সভায় সর্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্র গৃহীত হয়। আর এই ঐতিহাসিক দলিলে মোট 30টি ধারা রয়েছে, যেখানে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ বা রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে বিশ্বের প্রতিটি মানুষের জন্মগত ও অবিচ্ছেদ্য অধিকারগুলিকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয়েছে। এই ঘোষণাপত্রের মূল ভিত্তি হল মানুষের অন্তর্নিহিত মর্যাদা এবং সমান অধিকারের ধারণা। এর প্রথম অংশে মানুষের জীবন ও স্বাধীনতার, নিরাপত্তা ও দাসত্ব থেকে মুক্তির মতো মৌলিক অধিকার ও রাজনৈতিক অধিকারগুলির কথা বলা হয়েছে। পরবর্তী অংশে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং সামাজিক সুরক্ষার মতো অর্থনৈতিক ও সামাজিক অধিকারগুলি স্থান পেয়েছে। যদিও এই ঘোষণাপত্রটি প্রাথমিকভাবে আইনত বাধ্যতামূলক কোনো চুক্তি ছিল না, তবু এটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের মূল ভিত্তিপ্রস্তর হিসাবে বিবেচিত হয়। পরবর্তীকালে বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি এই ঘোষণাপত্রের আদর্শকে আইনি রূপ দিয়েছে। বর্তমানে বিশ্বের বহু দেশ নিজেদের সংবিধানে এই ঘোষণাপত্রের নীতিগুলিকে অন্তর্ভুক্ত করেছে। সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র নিছক একটি আইনি দলিল নয়, বরং এটি বিশ্বজুড়ে নিপীড়িত মানুষের অধিকার রক্ষার এক অবিরাম অনুপ্রেরণা। তাই প্রতি বছর 10ই ডিসেম্বর দিনটিকে বিশ্ব মানবাধিকার দিবস হিসাবে পালন করা হয়। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ 3টি প্রশ্নের উত্তর।